ওকে, আচ্ছা এবার শুরু করা যাক। আমাদের আগের দিনের যে টপিকসটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের যে বেসিক পার্থক্যগুলো ছিল, কোনগুলো বিন্যাস এবং কোনগুলো সমাবেশ, তার আমরা একটা চার্ট করছিলাম যে কখন আমরা এনপিআর এ যাব এবং কখন আমরা এনসিআর এ যাব, কখন বিন্যাস করব এবং কখন সমাবেশ করব। তো আমাদের বেসিক যে মেইন পার্থক্য ছিল সেটা ছিল হচ্ছে যখন আমরা দেখব যে ক্রম পরিবর্তন বা অর্ডার অনুযায়ী সাজানোর প্রয়োজন হচ্ছে তখন হচ্ছে আমরা বিন্যাসে যাই, বাট যখন ক্রম পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না, আমার শুধুমাত্র বাছাই করলেই হয়ে যায়, তখন হচ্ছে আমরা সমাবেশে যাব। ওকে, আমাদের আজকের যে টপিকসগুলো আমরা প্রথমে শুরু করি। আজকে আমাদের যে প্রথম টপিক সেটা হচ্ছে সারিতে এবং চক্রাকারে বিন্যাস। এবং সারিতে এবং চক্রাকারে বিন্যাস। ওকে ওকে, দেখো সারিতে এবং চক্রাকারে বিন্যাস। তো আমরা বিন্যাসের ক্ষেত্রে লক্ষ্য করছি যে আমাদের যে বাছাই করার পরে এবং ক্রম পরিবর্তন যেটা সেটা হচ্ছে আমার কি হিসাব করতে হবে। তাহলে প্রথমে যখন আমরা সারিতে বিন্যাস করতে যাব, সাপোজ আমার কাছে এ বি সি ডি এই চারটা বর্ণ আছে, আমাকে বলা হয়েছে যে এগুলোকে আমার সারিতে আমার কতভাবে বিন্যাস করা যাবে। কারণ আমরা দেখো, আমরা যদি চারটা বক্স করি সেই দিনের মতো, আমরা সংখ্যা যেভাবে গঠন করছিলাম একই রকম ভাবে 1 2 3, তাহলে চারটা বক্স করলাম। তাহলে এই প্রথম বক্সে আমরা এ বি সি ডি থেকে যে কোনো একটা বসাতে পারি। আমার কাছে টোটাল চারটা জিনিস আছে, এই চারটা জিনিস থেকে আমি যে কোনো একটা জিনিস আমি ওকে আরেকটু জোরে বলতেছি, দেখো চারটা জিনিস আছে, চারটা জিনিস থেকে আমি যে কোনো একটা জিনিস আমি এখানে বসাতে পারবো। তার মানে হচ্ছে আমি প্রথম করে চারটা থেকে যে কোনো একটা বসাবো, তার মানে হচ্ছে আমার কাছে টোটাল চারটা উপায় আছে। তারপরে এখানে বসানোর জন্য আমার কাছে আর তিনটা জিনিস আছে, তার মানে হচ্ছে এইখানে আরো কয়টা, তিনটা জিনিস বসাতে পারবো। এরপরে আমার কাছে আর বসানোর জন্য আছে দুইটা জিনিস, তাহলে এই দুইটা থেকে আমি যে কোনো একটা এখানে বসালাম, দুই উপায়। আমার কাছে থাকবে আর একটা জিনিস, তাহলে এক উপায়। তাহলে দেখো এই সবগুলো হচ্ছে কি এক একটা অসম্পূর্ণ ঘটনা এবং সবগুলো মিলে একটা সম্পূর্ণ ঘটনা হয়। আমরা সেদিন বলছিলাম যে অসম্পূর্ণ ঘটনাগুলোর মাঝে হবে গুণ, তার মানে এগুলো হবে গুণ। তার মানে টোটাল দেখো অ্যান্সারটা হয় কত, 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা বলতে পারি যখন n সংখ্যক যদি হয়, n সংখ্যক জিনিস যদি আমি সারিতে আমি যদি রাখতে চাই, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে কত, n ফ্যাক্টোরিয়াল। তো এটা একেবারে ক্লিয়ার, একেবারে ইজি কনসেপ্ট। বাট আমাদের এই চক্রাকারে বিন্যাসটা নিয়ে একটু ঝামেলা হয়। আমরা জানি অনেকেই যে চক্রাকারে বিন্যাস হলে n-1 ফ্যাক্টোরিয়াল হয়, বাট কি জন্য হয় সেটা হচ্ছে আমরা একটু দেখি। দেখো আমরা যখন এটা করলাম তখন নর্মালি ভাবে করছি, এবার আমি এইটা হচ্ছে সারিতে করছিলাম, এবার হচ্ছে আমরা চক্রাকারে করব। চক্রাকারে বিন্যাস যদি করতে চাই তাহলে আমার ঝামেলা কোথায়, দেখো আমি চারটা জিনিস লিখি। মনে করো যে আমি একটা রিং তৈরি করতেছি, রিং। তো রিং এর ভিতর আমি একটা কম্বিনেশন এরকম নিলাম যে প্রথমে এই স্থানে এ, এখানে হচ্ছে বি, এখানে সি, এখানে হচ্ছে ডি। এবার এটাকে একটু ঘুরে দিই, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। আর একটু ঘোরাই, এ বি সি ডি। আর একটু ঘোরাই, এ বি সি ডি। এবার দেখো আমি এখানে করছি হচ্ছে টোটাল চারটা, তো এখানে টোটাল চারটা জিনিস আছে। তাহলে আমি যদি আগের মতো করি, তাহলে আমার কাছে টোটাল যখন আমার কাছে চারটা জিনিস আছে, তার মানে হচ্ছে আমার হওয়া উচিত ছিল n ফ্যাক্টোরিয়াল। বাট একটু খেয়াল করে দেখো, যদি আমি n ফ্যাক্টোরিয়াল নেই, তাহলে এই যে চারটা জিনিস আছে, এই চারটা জিনিসকে টোটাল চারটা জিনিস ধরা হয়। আমার কাছে টোটাল চারটা জিনিস ধরা হয় যদি n ফ্যাক্টোরিয়াল নেই। আসলে কি এখানে চারটা জিনিস না, এখানে হচ্ছে একটা জিনিস। মনে করো একটা মালা আছে, মালাটা তুমি এভাবে সাজাইলা এ বি সি ডি, এবং সেই মালাটাকে তুমি যদি ধরে একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ফেলো, তাহলে দেখো তো এটা চলে আসবে না? তাহলে মালাটা কি চেঞ্জ হয়ে গেছে? মালাটা কিন্তু চেঞ্জ হয়নি, যে মালাটা ছিল ওইটাই আছে। সেটাকে আরো 90 ডিগ্রি ঘোরাও, দেখো এটা চলে আসবে। এটাকে আবার 90 ডিগ্রি ঘোরাও, তাহলে এটা চলে আসবে। তার মানে দেখো এই চারটা বিন্যাস কিন্তু আসলে একটা বিন্যাস। তাহলে এই চারটা বিন্যাসে কিন্তু চারটা বিন্যাস ধরা যাবে না, তাহলে আমাদের অবশ্যই কয়টা ধরতে হবে, একটা বিন্যাস ধরতে হবে। তার মানে আমরা যদি এখানে খেয়াল করি, এই চারটা বিন্যাসকে আমরা ধরবো হচ্ছে আসলে একটা বিন্যাস। তার মানে হচ্ছে যদি একটা বিন্যাস হয়,
এই একটা বিন্যাসকে আমরা ধরবো হচ্ছে 1/4টি বিন্যাস। আমরা যদি ঐকিক নিয়ম করি তাহলে আমার কাছে চারটা জিনিস দিয়ে টোটাল হয় হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বিন্যাস প্রকৃতপক্ষে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 4 এত সংখ্যক বিন্যাস, যদি আমরা সেটাকে চক্রাকারে সাজাই। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটাকে নিচ পর্যন্ত দেখা যায় 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 4। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্রকৃত অ্যান্সার। তাহলে এবার একটু দেখো, এটাকে আমরা একটু এভাবে লিখি, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3। ওকে, তার মানে হচ্ছে 4 মাইনাস 1 আর ভাগ হচ্ছে 4। এটা ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে আমরা যদি 4 আর 4 কাটা দিই, তার মানে এখানে হচ্ছে আমার কত, 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আমার n সংখ্যক দেওয়া থাকে তাহলে হবে সেটা কত, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা দেখতে পারলাম যদি চারটা জিনিস মানে n সংখ্যক জিনিস যদি হয়, n সংখ্যক জিনিসকে যদি আমরা সারিতে সাজাই তখন আমার অ্যান্সার হবে এটার জন্য n ফ্যাক্টোরিয়াল। বা যদি আমি চক্রাকারে সাজাই, এটা হচ্ছে সারির জন্য আর এটা হচ্ছে চক্রাকারের জন্য, যদি চক্রাকারে সাজাই তাহলে হবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, আমি আরেকবার বুঝাই। দেখো, যেটা ছিল সারিতে বিন্যাস, আমার কাছে আমি পাশাপাশি চারটা জিনিস রাখছি, চারটা স্থান আছে, চারটা থেকে একটা জিনিস এখানে বসাইছি, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা, চারটা থেকে একটা বসাতে 4টা উপায়। তারপরে আমার কাছে আছে আর তিনটা থেকে একটা বসাইছি, আছে দুইটা থেকে একটা বসাইছি, আছে একটা থেকে একটা বসাইছি, শেষ 4 ফ্যাক্টোরিয়াল। বাট যদি আমি চক্রাকারে বিন্যাস করতে যাই তখন আমার কি হবে, যে এই যে চারটা জিনিস n ফ্যাক্টোরিয়ালের ভেতরে এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস মূলত একটা জিনিসকেই বোঝাচ্ছে। তাহলে এই চারটা জিনিস যদি একটা জিনিসকে বোঝায় তাহলে আমি তো চারটা ধরতে পারবো না, একটা ধরতে হবে। তাহলে চারটাকে ধরতে হবে একটাকে ধরতে হবে 1/4। তাহলে আমার কাছে টোটাল বিন্যাস হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে ধরতে হবে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 4 এত সংখ্যক বিন্যাস। তার মানে এখান থেকে আমরা দেখতে পাই হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এত কিছু যদি মনে না থাকে চক্রাকার বিন্যাসের ক্ষেত্রে তাহলে আরেকভাবে বুঝতে পারো, এভাবে মনে রাখতে পারো। দেখো, যখন আমরা সারিতে বিন্যাস করছি তখন আমি যদি দেখি a b c d, আমি চারটা স্থান নিলাম সারিতে বিন্যাসের ক্ষেত্রে, 1 2 3 4। দেখো, এই চারটা স্থান যদি নেই, এই চারটা স্থানের মাঝে কয়টা জায়গা আছে, 1 2 3 4 5, 5টা জায়গা আছে। তার মানে হচ্ছে যখন আমি সারিতে সাজাবো আমার জায়গা আছে 5টা, 5টার মাঝখানে 4টা বসাবো। ক্লিয়ার? তার মানে আমার যত সংখ্যক আছে তার থেকে একটা কম বসাইতে হবে। আর যখন আমি চক্রাকারে সাজাবো টোটাল হচ্ছে আমার চারটা জিনিস, 1 2 3 4। এবার দেখো মাঝখানে জায়গা কয়টা আছে, মাঝখানে এবার জায়গা হচ্ছে 1 2 3 4। তার মানে হচ্ছে দেখো এটার তুলনায় একটা জায়গা কম আছে। তার মানে হচ্ছে যখন আমরা চক্রাকারে বিন্যাস করব তখন হচ্ছে 1 মাইনাস করতে হবে। তার মানে সারিতে বিন্যাস এবং চক্রাকারে বিন্যাস ক্লিয়ার। ওকে, এখন দেখো এবার চক্রাকারে বিন্যাসের এটা যদি আমরা একটু ভাবি, চক্রাকারে বিন্যাসের ক্ষেত্রে এটা আবার দুইটা ধরন হইতে পারে। নর্মালি চক্রাকারে বিন্যাস যদি করি তাহলে সেটার জন্য হবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, যেরকম মনে করো যে 10 জন লোক একটা টেবিলের ভেতর আছে, 10 জন লোক একটা টেবিলে গোল টেবিলে বসবে। বললো যে 10 জন লোক, কোশ্চেন দেখি, 10 জন গোল টেবিলে কতভাবে বসতে পারে। তাহলে অ্যান্সার কত হবে তোমরা বলতে পারো, যেহেতু 10 জন তার মানে হবে 10 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, যেহেতু গোল টেবিলে বসবে তার মানে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার দেখো আরেকটা কোশ্চেন নেই। বললো যে 10টি ভিন্ন রঙের পুঁতি দিয়ে কতভাবে মালা সাজানো যাবে। ওকে, 10টি ভিন্ন রঙের পুঁতি দিয়ে কতভাবে মালা সাজানো যাবে। তাহলে এবার দেখো এই পুঁতি দিয়ে যদি আমি মালা করতে চাই তার মানে আমার যেহেতু এটা কি একটা রিং এর মতো, তার মানে আগের মতো হওয়ার কথা ছিল, সেটা হতো 10 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বাট ভাই একটু দেখো তো, যদি আমি একটা পুঁতির মালা নেই, আমি যদি ধরি তাহলে আমার এ পাশ থেকে তোমার এবং আমার মাছ থেকে ধরলাম, এখান থেকে দেখানো যাচ্ছে না,
তোমার এবং আমার মাঝখানে ধরলাম, তাহলে তোমার পাশ থেকে দেখতে যা আমার পাশ থেকে দেখতে কি আলাদা হবে না? তাহলে দেখো ব্যাপারটা কি, তুমি একরকম দেখতে পারতেছো, আমি আরেক রকম দেখতে পারতেছি, বাট জিনিস কিন্তু একটাই। তার মানে এবার দেখো এবার কি হইতেছে, প্রতি দুইটা মিলে একটা হইতেছে, কিন্তু প্রতি দুইটা মিলে একটা হইতেছে। তার মানে হচ্ছে যে সকল বস্তুকে চক্রাকারে সাজানো গেলে দুই পাশ থেকে দেখা যাবে, সে সকল জিনিসের ক্ষেত্রে আমাদের সে দুই দিয়ে ভাগ করতে হবে, কারণ তখন দুইটা মিলে হয় একটা বিন্যাস, দুইটা মিলে হবে একটা সাজানো জিনিস। ক্লিয়ার? তাহলে সারিতে বিন্যাস n ফ্যাক্টোরিয়াল, চক্রাকারে বিন্যাস n-1 ফ্যাক্টোরিয়াল। যখন চক্রাকারে বিন্যাস করব দুই পাশ থেকেই দেখা যাবে, তখন হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2। ওকে ওকে, যারা চক্রাকারে বিন্যাসটা বুঝেছো না, এই প্রশ্নটা আমি একটু পরে দিই, আমাদের শব্দ গঠন যেটা সেটা করে তারপর দেখবো। ওকে, এরপর হচ্ছে আমাদের পরের টপিকস। ওকে আচ্ছা, একটু লাউড ক্লাস কন্টিনিউ। ওকে আচ্ছা, ওকে এরপরে আমাদের যে টপিকস সেটা হচ্ছে যে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। পুনরাবৃত্তিমূলক বিন্যাস। দেখো পুনরাবৃত্তিমূলক বিন্যাস কোনগুলো? আমরা তো নরমালি বিন্যাস করি, অনেকগুলো জিনিস নিয়ে সাজায় ফেলি। এখন পুনরাবৃত্তিমূলক বিন্যাস হচ্ছে সেদিন আমরা যে করলাম সংখ্যা গঠনের একটা ম্যাথ করছিলাম, যেটা একটা বসে অঙ্কগুলোকে বারবার ব্যবহার করা যাবে। তো পুনরাবৃত্তিমূলক বিন্যাস হচ্ছে সেটা, যেটার ভিতরে একই জিনিস আমি বারবার ব্যবহার করতে পারবো, সেগুলো হচ্ছে কি আমার পুনরাবৃত্তিমূলক বিন্যাস। যেরকম আমরা এক্সাম্পল দেখি, যেরকম ওকে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। পুনরাবৃত্তিমূলক বিন্যাসে আমরা এক্সাম্পল দেখি, যেরকম মনে করো যে আমার কাছে টোটাল 10টা ডিজিট আছে, 0 থেকে 9, টোটাল 10টা ডিজিট আছে, 10টি অঙ্ক আছে। এখন আমাকে বলছে এই অঙ্কগুলোকে দিয়ে আমার 3 অঙ্কের একটা কোড তৈরি করে দিতে। 3 অঙ্কের একটা কোড, অথবা যেরকম আমরা হচ্ছে মনে করো একটা ফোন নাম্বার, মনে করো একটা ফোন নাম্বার তৈরি করবো 5 অঙ্কের বা 7 অঙ্কের, ধরলাম যে 7 অঙ্কের একটা ফোন নাম্বার তৈরি করবো। তাহলে এখন দেখো তো আমি 7টা অঙ্ক আছে আমার, টোটাল 7টা অঙ্ক, 1 2 3 4 5 6, তাহলে এই 7টা অঙ্ক আছে। তাহলে এবার দেখো এই যে প্রথম অঙ্ক বা প্রথম যে স্থানটা, এই স্থানে আমি এই 10টা থেকে যে কোনো একটা আমি বসাইতে পারি, 10টা থেকে যে কোনো একটা বসাইতে পারি, কত 10 উপায়। এরপরে দেখো এইখানে আমি কিন্তু আবারও 10টা থেকে যে কোনো একটা বসাইতে পারি, তাহলে সেটাও কত 10 উপায়। এরকম কোনো কথা নাই যে যেটা ইউজ করছি সেটা আবার ইউজ করতে পারবো না, আমরা পাসওয়ার্ড দিই, একই জিনিস বারবার ব্যবহার করি। ওকে, এই একই রকম ভাবে তাহলে আবার আমরা যদি এইখানে আবার আমার বসানোর জন্য 10টা আছে, আবারও আছে বসানোর জন্য 10টা, তার মানে 10টা করে আছে। তার মানে হচ্ছে আমরা এখানে দেখলাম যে একই জিনিসগুলো আমরা এখানে বারবার ইউজ করতে পারতেছি। তার মানে দেখো এগুলো কি মাঝে কি হবে, গুণ, কারণ আমরা জানি যে অসম্পূর্ণ কাজ যেগুলো আছে সেগুলোর মাঝখানে হবে গুণ। তার মানে এখান থেকে এটার অ্যান্সারটা আসতেছে কত, দেখো 7টা টোটাল, তাহলে 10⁻7। অথবা আমরা অন্য একটা এক্সাম্পল দেখি, মনে করো যে হাতের আংটি পরবো, আমার কাছে 5টা আঙুল আছে, 5টা আঙুলের ভিতরে মনে করো আমি 8টা আংটি পরবো, তাহলে আমার কাছে আঙুল আছে 5টা। ওকে, এই 5টা আঙুলের ভিতর আমার কাছে টোটাল আংটি আছে 8টা। দেখো তো আমি একই আঙুলে কিন্তু একাধিক আংটি পরতে পারি। তার মানে হচ্ছে আমি যে প্রথম আঙুলে আমি কি করতে পারি, প্রথম আঙুলের ভিতর আমি হয় কয়টা পড়তে পারি, 8টাই পড়তে পারি। তারপরে আঙুলেও অথবা 8টাই পড়তে পারি, তারপরে আঙুলে 8টাই পড়তে পারি। তাহলে আমি যে কোনো ভাবে আমি সাজাতে পারি। তার মানে দেখো আমার টোটাল কয়টা স্থান আছে আংটি বসানোর জন্য, 5টা স্থান আছে। আর আংটি আছে কয়টা, 8টা, তাহলে 5⁸। তার মানে এই পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ভিতরে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যে এইটার জন্য যে অ্যান্সারটা হবে, সেই অ্যান্সারটা হবে n⁻r। তাহলে n⁻r যদি হয় অ্যান্সার, n⁻r যদি হয়, তাহলে কখন কোনটা n আর কোনটা r, আমরা এত কিছু করবো না, ডাইরেক্ট n⁻r দিয়ে অ্যান্সারটা বলে দিব। তাহলে এখন কোনটা n এবং কোনটা r সেটা হচ্ছে আমার ভালো করে জানতে হবে, এটা প্রায় উল্টাপাল্টা হয়ে যায়।
তাহলে এটা মনে রাখার উপায় তো আমরা একটু লিখি। ইনটু দি পাওয়ার, আমাদের অ্যান্সার হচ্ছে ইনটু দি পাওয়ার r। তোমরা মনে রাখবা যে এই যে nটা আছে এটা হচ্ছে একটা অপশনাল এলিমেন্ট, আর এই rটা আছে এটা হচ্ছে কম্পালসরি এলিমেন্ট। অপশনাল কেন? কারণ হচ্ছে তুমি এটা ইউজ করতে পারো অথবা নাও করতে পারো, এটা কোনো সমস্যা না। যেরকম আমার কাছে 5টা আঙুল আছে, 5টা আঙুলের ভিতর আমি 3টা আঙুলের ভিতরে 8টা আংটি পরে ফেলবো, তাহলে আমার 2টা আঙুল কিন্তু ইউজ হইলো না। তাহলে এই আংটিটা হচ্ছে অপশনাল, বাট আঙুলটা হচ্ছে অপশনাল, বাট এই আংটিটা কিন্তু আমার অবশ্যই ইউজ করতেই হবে। ক্লিয়ার? ওকে, তাহলে অথবা আরো সহজভাবে বোঝা যায়, সেটা হচ্ছে এন হচ্ছে তারা যারা একই সময়ে একাধিক জিনিস ধারণ করতে পারে, একই সময়ে একাধিক জিনিস ধারণ করতে পারে। তাহলে আর অটোমেটিক মনে থাকবে, তাহলে যারা একই সময়ে একাধিক জিনিস ধারণ করতে পারবে তারাই হচ্ছে এন, আর বাকি যেটা আছে সেটাই হচ্ছে আর। তাহলে আমরা একটা চার্ট করি, কারা একই জিনিস কোনটা এন হবে এবং কোনটা আর হবে সেটা আমরা একটা চার্ট করি, এন এবং হচ্ছে আর। ওকে, তাহলে প্রথমে দেখো আমরা যদি ভোটার আঙুল এবং আংটি যেটা আছে সেটা দিয়ে যদি করি, তাহলে দেখো একটা আঙুলের ভিতর আমি একাধিক আংটি রাখতে পারবো, তার মানে আঙুলটা হচ্ছে কি একাধিক জিনিস ধারণ করতে পারতেছে, তাহলে আঙুল যেটা সেটা হচ্ছে এন আর আংটি হচ্ছে আর। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে আমরা অন্য এক্সাম্পল নিই। যেরকম হচ্ছে মনে করো যে আমি আমার কাছে অনেকগুলো চিঠি আছে, চিঠিগুলো আমি ডাক বাক্সের ভিতর ফেলবো। তাহলে বাক্সের ভিতর যদি ফেলবো, দেখো আমার কাছে সাপোজ 7টা চিঠি আছে, এই 7টা চিঠি আমি 3টা বাক্সের ভিতর ফেলবো। তাহলে 7টা চিঠি আমি এক কাজ করতে পারি যে 2টা চিঠির ভিতরেই ফেলে দিতে পারি, অথবা একটা চিঠির ভিতরেই। তার মানে হচ্ছে এখানে এন যেটা মানে বাক্স যেটা, সেই বাক্সটা কিন্তু আমার কি অপশনাল হয়ে গেল, বাক্সটা ইউজ হইতে পারে নাও হইতে পারে। আর অন্য কথায় আমরা যদি বলি যে একটা বাক্সের ভিতর কিন্তু আমি একাধিক চিঠি রাখতে পারবো, তার মানে হচ্ছে এইটা হচ্ছে বাক্স বা ডাক বাক্স, আর হচ্ছে কি চিঠি। ওকে, তারপর আবার ভোটার এবং হচ্ছে যদি প্রার্থী, আমরা যদি একটু দেখি ভোটার এবং প্রার্থীর ভিতরে দেখো একজন ভোটার কিন্তু একাধিক ভোট পাইতে পারে, মানে একজন প্রার্থী কিন্তু একাধিক ভোট পাইতে পারে, তার মানে একজন প্রার্থীর সাথে একাধিক ভোটার কানেক্টেড হইতে পারে। তার মানে প্রার্থী যে তার কিন্তু ধারণ ক্ষমতা বেশি, তার মানে হচ্ছে প্রার্থী যে সে হচ্ছে এন এবং ভোটার সে হচ্ছে আর। আমাদের ক্লাসটা বন্দি পাঠশালা থেকে হচ্ছে আমি বোর্ডে লিখে রাখছি, তোমরা যারা বন্দি পাঠশালার বাইরে থেকে ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই আমাদের এখানে জয়েন হবা, এবং আমাদের পরবর্তী আমাদের কার্যক্রমগুলো অবশ্যই তোমাদের খুব কাজে দেবে। ওকে, তাহলে আমরা করতে থাকি। তারপর হচ্ছে নেক্সট মনে করো যে কতজন ছাত্রের ভিতরে আমরা পুরস্কার দিব, তার মনে করো 3জন ছাত্রের ভিতর 10টা পুরস্কার দিব, অথবা 10জন ছাত্রের ভিতর 3টা পুরস্কার দিব, যেভাবেই দেই। এখন দেখো একটা পুরস্কার কিন্তু আমরা 2জন ছাত্রকে দিতে পারি না, বাট একজন ছাত্র কিন্তু তার মেধা দিয়ে একাধিক পুরস্কার নিতে পারে, তার মানে একজন ছাত্রের ধারণ ক্ষমতা বেশি, তার মানে ছাত্র সংখ্যা হচ্ছে এন এবং পুরস্কার সংখ্যা হচ্ছে আর। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম যে আমার কাছে আছে হচ্ছে আমরা যদি 10টা অঙ্ক আছে, 10টা অঙ্ক আমরা 7টা স্থানে বসিয়ে একটা কোড তৈরি করব। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার দেখো অঙ্কগুলা কিন্তু আমি একাধিক জায়গায় বসাতে পারতেছি, যে আমি একটা অঙ্ক যেরকম 5 আমি অনেক জায়গায় ইউজ করতে পারতেছি, তার মানে 5 এর ধারণ ক্ষমতা বেশি, তার মানে অঙ্ক সংখ্যা কতগুলো অঙ্ক দিছে, আমাদের ম্যাক্সিমাম সময় এটা 10টায় দেওয়া থাকে, 10টা অঙ্ক দিছে। আর কতগুলো স্থান মানে কত সংখ্যার কোড, এটা কয় ডিজিটের কোড, তাহলে এইটা হচ্ছে স্থান, এটা হচ্ছে কি আমার আর এর ভিতর পড়বে। তাহলে নর্মালি এই ধরনের প্রবলেমগুলো এসে থাকে। তাছাড়া আমাদের আরেকটা প্রবলেম যেরকম ব্রিফ কেসের, এটা ব্রিফ কেসের ভিতর দেখা যায় 3টা কোড দেওয়া থাকে, 3টা রিং দেওয়া থাকে এরকম। তো রিং এর ভিতরে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট দেওয়া থাকে, তাহলে আমরা ওই রিংগুলো এভাবে ঘুরাই,
রিংগুলো ঘুরে ঘুরে আমি কোডটা তৈরি করি, তাহলে দেখো ওইটাও কিন্তু ঠিক এই এটার মতনই। তাহলে আমার কাছে যে 10টা কোড 0 থেকে 9 মানে অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু আমি এই তিনটার যে কোনো জায়গায় বসাতে পারি। আমি তিনটাই কিন্তু আমি এখানে 1 দিয়ে দিতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে 1 এর ধারণ ক্ষমতা বেশি। তার মানে হচ্ছে এখানে সেটা হচ্ছে আমার কয়টা অঙ্ক আছে তার ধারণ ক্ষমতা বেশি, সে হচ্ছে n। আর আমার কাছে কয়টা রিং আছে সেটা হচ্ছে কি আর। তাহলে পুনরাবৃত্তিমূলক বিন্যাসগুলা আমরা এইভাবে করতে পারি। তাহলে পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে অ্যান্সার হবে n টু দি পাওয়ার r। কোনটা n যেটা ধারণ ক্ষমতা বেশি সেটা n, কোনটা r যেটা একই সময় একাধিক জিনিস ধরতে পারে না, বা যেটা কম্পালসারি মানে অবশ্যই ইউজ করতে হবে। আমার আংটিটা অবশ্যই ইউজ করতে হবে, 7টা চিঠি অবশ্যই দিতে হবে, ভোটার অবশ্যই ভোট দিবে, পুরস্কার অবশ্যই দিতে হবে। আমার যে স্থানগুলো আছে সেই স্থানগুলো বা রিংগুলোর ভিতরে অবশ্যই আমার নাম্বার থাকতে হবে। তাহলে এই যেগুলো অবশ্যই ইউজ করতে হবে সেগুলো হচ্ছে আর। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? ওকে, তোমরা একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার নাকি। তাহলে আমি পরবর্তী কনসেপ্ট টপিকসে চলে যাই। শব্দটা বেশি হচ্ছে আপনার পাশে। আচ্ছা, বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো আনএভয়েডেবল শব্দ, এটা কিছু করা যাবে না ভাইয়া। ওকে, তারপরে একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার। তাহলে আমি পরের টপিকসে যাই। এবার হচ্ছে আমাদের লাস্ট এবং সবচেয়ে বড়, যেটার জন্য আজকে আমাদের এই লেকচার, সেটা হচ্ছে শব্দ গঠন। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের শব্দ গঠন থেকে ম্যাক্সিমাম জিনিস আসে। তাহলে শব্দ গঠন থেকে আমরা একটা শব্দ নিয়ে অনেকগুলো কাজ করব। ক্লিয়ার? আমরা একটা শব্দ নেই, সেটা হচ্ছে ইন্টারেক্ট। ইন্টারেক্ট। ওকে, তাহলে এবার দেখো ভাইয়া, ইন্টার পর্যন্ত আই বাদে এই 4টা লিখছেন ছোট হাতের, পরেরগুলো বড় হাতের। তাহলে এই এই দুইটা আই তো একই রকম হয়ে গেছে। সাপোজ মনে করো এরকম একটা শব্দের ভিতর একটা আই বড় আর আইটা হতে ছোট হাতে, তখন কি আই দুইটা আলাদা জিনিস? না, আলাদা জিনিস না। তখনই শুধু আলাদা জিনিস হবে যখন এটা কোনো কিছুর পাসওয়ার্ড হবে। আমরা জানি যে পাসওয়ার্ডের ক্ষেত্রে যখন আমরা ফোন অন করতে মানে কোনো একটা পাসওয়ার্ড দেই কোনো কিছুতে, তখন পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু বড় হাতের আই আর ছোট হাতের আই কিন্তু আলাদা জিনিস। বাট আমাদের নর্মালি যে সকল প্রবলেম আছে, যেরকম এরকম শব্দগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তখন হচ্ছে আমাদের এই দুইটা আই একই জিনিস। ক্লিয়ার? শুধুমাত্র কোশ্চেনে যখন বলে দিবে যে এটা হচ্ছে কোনো একটা কিছুর পাসওয়ার্ড, তখন হচ্ছে আমার এই দুইটা আই আলাদা আলাদা জিনিস হবে। ওকে, তাহলে আমরা এই ইন্টারনেট থেকে অনেকগুলো প্রবলেম করব। তাহলে প্রথম থেকে বুঝতে হবে, তাহলে একেবারে লাস্টে আমরা মনে হয় মেবি 14টার মতো প্রবলেম দেখবো। এই 14 নম্বর পর্যন্ত সবাই একেবারে ক্লিয়ার হয়ে যাবে, প্রথম থেকে স্টেপ ওয়াইজ আমরা যাব। ওকে, তাহলে আমরা প্রথমে এখানে দেখিনি টোটাল কয়টা কি আছে এখানে। তাহলে আমরা যদি বাংলায় যদি বলি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের কথা, তাহলে আমার টোটাল ওয়ার্ড এখানে আছে, টোটাল বর্ণ এখানে আছে 1 2 3 4 5 6 7 8, 8টি। তার ভিতর স্বরবর্ণ আছে কয়টি? স্বরবর্ণ আছে আই ই এ আই, তার মানে স্বরবর্ণ আছে 4টি। এবং একই রকম যে ব্যাপারগুলো আমার ফ্যাক্ট করে সেগুলো আমরা আগে লিখে নিই। একই রকম জিনিস আছে, আই আছে 2টি। ওকে, তাহলে এবার আমাদের প্রবলেম শুরু করা যাক। 1 নম্বর প্রবলেম। ওকে, ক্লিয়ার? দেখো, প্রথম প্রবলেম আমাদের একেবারে প্রথম, যে আমি কোশ্চেনগুলো একেবারে শর্টে লিখবো। প্রথম প্রবলেম সেটা হচ্ছে এই ইন্টার 8 দিয়ে কতভাবে বিন্যাস করা যায় এবং কতভাবে পুনর্বিন্যাস করা যায়। তাহলে দেখো, প্রথম আছে ইন্টার 8, এখান থেকে আমরা বিন্যাস করব। তাহলে দেখো, আমি যদি এটা থেকে বিন্যাস করতে চাই, তাহলে আমরা যদি আগের মতো বক্স করি, তাহলে টোটাল আমার কাছে কয়টা জিনিস আছে? টোটাল 8টা জিনিস আছে।
তাহলে 8টা থেকে যে কোনো একটা এখানে বসাবো, তার মানে কত 8 উপায়। তারপরে আছে আমার কাছে কয়টা 7টা, 7টা থেকে যে কোনো একটা বসাবো 7 উপায়, তারপরে বসাবো 6টা, এরকম করে আমার কত হয় টোটাল 8টা জিনিস আছে। তার মানে আছে কত 8 ফ্যাক্টোরিয়াল উপায় হচ্ছে কি আমি শব্দগুলো এখানে বসাইতে পারি বা এগুলাকে সাজাইতে পারি। ওকে, বাট এখানে দেখো আমি এই আই আর এ আই এই দুইটা জিনিস কি একই রকম না? তাহলে এই দুইটা জিনিস যদি জায়গা চেঞ্জ করি তাদের ফেস কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। বাট 8 ফ্যাক্টোরিয়ালের ভেতরে কিন্তু আমি দুইটা ধরে ফেলছি, তাহলে এটা তো দুইটা ধরা যাবে না। কি করতে হবে যে যারা একই রকম আছে তাদের আবার বিন্যাস করতে হবে, কারণ তাদের বিন্যাসটা এটার ভিতরে অন্তর্ভুক্ত আছে। তার মানে কি করব, তাদের বিন্যাসটা দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। তার মানে এটা হচ্ছে আমার টোটাল বিন্যাস। কিভাবে করব, টোটাল কয়টা জিনিস আছে অত ফ্যাক্টোরিয়াল ভাগ হবে একই রকম কয়টা জিনিস আছে সেগুলোর ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, আমাদের আরেকটা কোশ্চেন দিছে পুনর্বিন্যাস। তাহলে পুনর্বিন্যাস কি হবে তোমরা বলো? পুনর্বিন্যাস কি হবে? পুনর্বিন্যাস হবে, পুনর্বিন্যাস মানে কি যেটা সাজানো আছে এটা বাদে আর কতভাবে সাজানো যায়। তার মানে আমার কাছে সাজানো আছে তো একটা, এবং কতভাবে মোট সাজানো যায় সেটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল এখান থেকে যদি আমরা -1 করে দিই তাহলে আমার বের হয়ে আসে কি পুনর্বিন্যাসের সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমরা বিন্যাস এবং পুনর্বিন্যাস এটা দেখলাম। ওকে, 2 নাম্বার আমাকে বললো যে এখানে স্বরবর্ণগুলো একত্রে রেখে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে সাজানো যায়। তাহলে স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস, একত্রে রেখে বিন্যাস। ওকে, তাহলে এবার দেখো স্বরবর্ণগুলো মনে রাখবা, যাদেরকে একত্রে রাখতে বলবে আমাদের কাজটা এইভাবে, যাদেরকে আমরা একত্রে রাখতে বলবে তাদেরকে আমরা একটা বস্তার ভিতর ভরে ফেলবো। একটা বস্তার ভিতর যদি ভরে ফেলি তাহলে এবার দেখো আমার কাছে কি কি আছে, ইন্টার 8। তার মানে দেখো আমার কাছে আই আছে, তারপরে হচ্ছে ই আছে, একটা এ আছে এবং একটা আই আছে। তাহলে এই আই ই এ আই এদেরকে একটা বস্তায় ভরে ফেললাম। এগুলো বাদে আমার কাছে কি আছে আর এন টি আর ডি। তাহলে আমার কাছে এন টি আর ডি এই কয়টা জিনিস আছে, এন টি আর ডি। তাহলে এবার দেখো এই একটা বস্তা আর 4টা বর্ণ টোটাল হচ্ছে কয়টা জিনিস, 5টা জিনিস। তার মানে হচ্ছে এই 5টা জিনিসকে যদি আমি বিন্যাস করি তাহলে হয় কত 5 ফ্যাক্টোরিয়াল। দেখো একটা বস্তা আর এখানে 4টা ভিন্ন ভিন্ন জিনিস। এখানে যদি আবার কি হইতো যে অন্য কোনো কিছু থাকতো একই রকম থাকতো তাহলে সেটা বিন্যাস দিয়ে ভাগ করতে হতো। ওকে, দেখো প্রথম কাজ কি, একত্রে বিন্যাসের ক্ষেত্রে যাদেরকে একত্রে রাখতে বলবে তাদেরকে আমরা একটা বস্তার ভিতরে রাখবো আর বাকিদেরকে লিখবো। তাহলে আমার কাছে 4টা একটা 5টা টোটাল আছে 5টা জিনিস, তার মানে আছে 5 ফ্যাক্টোরিয়াল। এবার একটা কাজ আছে, এবার দেখো তো এই বস্তার ভিতর যারা আছে তারাও কি আবার বিন্যাস করতে পারে না? তাদের বিন্যাস দিয়ে আবার গুণ করে দিতে হবে। তাহলে বস্তার ভিতর আছে আবার 4টা জিনিস, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। এই 4টার ভিতর আবার 2টা আবার একই রকম, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে হবে ভাগ। তাহলে এবার এই 2টা জিনিস মিলে একটা সম্পূর্ণ ঘটনা হবে, তাহলে তাদের মাঝখানে হবে কি গুণ। ওকে, তাহলে যখন আমরা একত্রে রাখবো তখন আমাদের কাজ কি, যাদেরকে একত্রে রাখতে হবে তাদেরকে একটা বস্তার ভিতর রাখবো, দেন হচ্ছে ওইটাকে একটা ধরে টোটাল জিনিস কয়টা আছে সেটার বিন্যাস ইনটু বস্তার ভিতরে যারা আছে তাদের বিন্যাস দিয়ে গুণ। তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে পূর্ণবিন্যাস। পূর্ণবিন্যাস বুঝতে পারিনি ভাইয়া? আচ্ছা, পূর্ণবিন্যাস বুঝতে পারো নাই? দেখো পূর্ণবিন্যাস মানে হচ্ছে মনে করো যে আমার কাছে ওয়ার্ড আছে যতগুলো, মনে করো আমার কাছে 3টা ওয়ার্ড আছে, আমার বলছে 3টা ওয়ার্ড দিয়ে কতভাবে সাজানো যাবে। তাহলে 3টা ওয়ার্ড দিয়ে কতভাবে সাজানো যায় আমরা সেটা আমরা যদি বের করি, মনে করো ভিন্ন ভিন্ন জিনিস আছে। মনে করো আমার কাছে 3টা ওয়ার্ড এ আই ডি 8 আছে। তাহলে এবার দেখো এই 8টাকে আমি কতভাবে সাজাইতে পারি, এই এ আই ডি লিখতে পারি বা এ ডি আই এরকম লিখতে পারি, অথবা আমরা কি করতে পারি অন্যভাবে সাজাইতে পারি। বর্ণগুলা এইভাবে নিলাম যে আই এ ডি নিলাম, অথবা ডি এ আই নিলাম, অথবা আরও ঘুরে ফেলি আই ডি এ নিলাম, অথবা ডি আই এ নিলাম। তাহলে আমরা যদি থিওরিটিক্যালি করি তাহলে আমার কাছে টোটাল 6টা জিনিস হয়। আর আমরা যদি এভাবে ম্যাথ দিয়ে করি যেহেতু 3টা জিনিস তার মানে হবে কত 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। ওকে, তার মানে যখন বলবে বিন্যাস তখন অ্যান্সার হবে 6।
বা যখন বলবে পূর্ণ বিন্যাস, এই কথাটার মানে হচ্ছে তোমার কাছে এইটা সাজানো আছে, আর কয়টা সাজাতে পারবা। তার মানে আমি আর কয়টা সাজাতে পারবো? 5টা। এই জন্য আমি কি করতে হবে, যে টোটাল বিন্যাসকে আমি কি করতে পারবো, যে আমার কাছে যে একটা দেওয়া আছে সে 1 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে যখন পূর্ণ বিন্যাস বলবে তখন হবে 1 মাইনাস, যখন বিন্যাস বলবে নর্মালি যেটা আছে সেটা হবে অ্যান্সার। ওকে ওকে, এরপরে দেখো আমরা একটে বিন্যাস দেখলাম, তাহলে একটে বিন্যাসে তাহলে অ্যান্সার কি আসলো? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এরপরে দেখো যে মিস করে গেছো পরবর্তীতে ভিডিওটা দেখে নিও, এটা আমাদের এখানে সেভ করা থাকবে, অথবা তোমরা ইউটিউবে পেয়ে যাবে এটা। ওকে, এরপর দেখো যদি বলে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস, তাহলে তো আমার কাছে অ্যান্সার দেওয়াই আছে। মোট আমি এতভাবে সাজাইতে পারি, তার ভিতর একত্রে সাজাইতে পারি এতভাবে। তাহলে একত্রে না মানে কি, এই মোট বিন্যাস থেকে এটা মাইনাস, তার মানে যখন বলবে একত্রে না রেখে বিন্যাস, তখন আমরা বের করবো হচ্ছে মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। ক্লিয়ার? যখন বলবে একত্রে রেখে, তখন আমরা কি করছিলাম, যে একটা বস্তা ভিতরে ঢুকে তারপরে বিন্যাস করছি। যখন বলে একত্রে না রেখে, মোট বিন্যাস বের করে একত্রে না রেখে বিন্যাস যেটা, সেটাকে আমরা কি করব, একত্রে রেখে বিন্যাসটা মাইনাস করে দিব। ওকে, তারপরে 4 নম্বর। ওকে, এবার যদি বলে যে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন করবে না, বললো কি স্বরবর্ণগুলো আমরা একটু একটু করে ভিতরের দিকে যাচ্ছি, আমাদের একেবারে লাস্টের দিকে যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো বোঝার জন্য অবশ্যই এই কোশ্চেনগুলো বুঝে যেতে হবে। ক্লিয়ার? তাহলে ওকে, দেখো স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না। ওকে, দেখো স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না। ক্রম পরিবর্তন করবে না মানে কি? ক্রম পরিবর্তন করবে না মানে হচ্ছে তারা কোনো বিন্যাস করবে না, আমরা এভাবে বলতে পারি। অথবা ক্রম পরিবর্তন করবে না, যাদের ক্রম পরিবর্তন করে না তাদেরকে তোমরা একই জাতীয় হিসাব করতে পারো। একই জাতীয় ধরে নিবা যে এরা একই জাতীয়, তাহলে আমার হয়ে যাবে। তাহলে দেখো আমার কাছে টোটাল জিনিস আছে 8টা, তো 8টার বিন্যাস কত? 8 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো একই জাতীয় জিনিস কয়টা আছে? স্বরবর্ণ 4টা, তার মানে হচ্ছে একই জাতীয় জিনিসটা আমরা কি হয় সেটা ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিই, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এভাবে মনে রাখতে পারি। যখন বলবে ক্রম পরিবর্তন করবে না, তখন তাদেরকে আমরা একই জাতীয় ধরে নিব। তারা যদি একই জাতীয় যদি হয় 4টা, তাহলে যারা একই জাতীয় তাদের দিয়ে আমরা কি করে দিই, আবার ভাগ করে দিই। এভাবে মনে রাখতে পারো। অথবা আরেকভাবে মনে রাখা যায়, যখনই বলবে ক্রম পরিবর্তন করে না, এই কথাটার মানে হচ্ছে তারা কোনো বিন্যাস করে না। তার মানে দেখো প্রথমত আমরা তো বিন্যাস এভাবে মনে রাখতে পারো, অথবা আমরা টোটাল বিন্যাস বের করছিলাম কত? 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। এই 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, এইটার ভিতরে কিন্তু স্বরবর্ণগুলা বিন্যাস করছিল, বাট এখন বলতেছে না, বিন্যাস করা যাবে না। তাহলে আমরা এক কাজ করি, স্বরবর্ণের যে বিন্যাস ছিল সেই বিন্যাসটি দিয়ে আমরা ভাগ দিয়ে দিই, তাহলে আমার অ্যান্সার হয়ে যায়। যে খুশি সেভাবে করতে পারো। যদি বলে ক্রম পরিবর্তন করে না, এই কথাটা মানে হচ্ছে তারা বিন্যাস করে না। তাহলে বিন্যাস করে না, আমরা মানে তাদের কোনো সাজানো দরকার নেই, তাহলে তাদেরকে একই জাতীয় ধরে নেই। একই জাতীয় যদি ধরি তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। অথবা যে বিন্যাস যদি না করে, তাহলে তাদের বিন্যাসটা দিয়ে মোট বিন্যাসকে ভাগ দিয়ে দিই, তাহলে আমার অ্যান্সারটা চলে আসে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করে না। ওকে, এরপর বলো, মনে করো যে 4, 5 বললো যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তাদের আপেক্ষিক অবস্থানে পরিবর্তন করে না। আপেক্ষিক অবস্থানের পরিবর্তন করে না। আপেক্ষিক অবস্থানে পরিবর্তন করে না, এই কথাটার মানে কি? দেখো আপেক্ষিক অবস্থানে পরিবর্তন করে না, এই কথাটার মানে হচ্ছে যে স্বরবর্ণগুলো, আমি একটু উপর থেকে পৌঁছে দিই তাহলে সুবিধা হয়। এই কথাটা মানে হচ্ছে তারা বিন্যাস করবে, কারণ আমাদের তো বিন্যাসই বের করতে দিয়েছে।
তাদের বিন্যাস করাবো, আমরা সাজাবো, বাট তারা যে স্থানে আছে ওই স্থানে রেখেই করতে হবে। যেরকম মনে করো আমরা একটু যদি খেয়াল করি এখানে, তাহলে INTE ইন্টার এইট যে শব্দগুলো আছে এটার ভিতর যে স্বরবর্ণগুলো আছে কোথায় কোথায় আছে দেখো, এই 1 নম্বর অবস্থানে স্বরবর্ণ আছে, 1 নম্বর অবস্থানে স্বরবর্ণ আছে, তারপর আছে কয় নম্বর অবস্থানে, 4 নম্বর অবস্থানে আছে, তারপর আছে কয় নম্বর অবস্থানে, 5 6 নম্বর অবস্থানে আছে, তারপর কয় নম্বর অবস্থানে, 7 নম্বর অবস্থানে আছে। আর ব্যঞ্জন বর্ণগুলো কোথায় আছে, ব্যঞ্জন বর্ণগুলো আছে 2 নম্বর অবস্থানে, 3 নম্বর অবস্থানে, 5 নম্বর অবস্থানে, 8 নম্বর অবস্থানে। তাহলে এবার দেখো যে যখন এই স্বরবর্ণগুলো এবং ব্যঞ্জন বর্ণগুলো অবস্থানে পরিবর্তন করবে না, তার মানে হচ্ছে আই এ এ আই এরা 1 থেকে 4-এ যেতে পারে বা 2-এ যেতে পারে না। এই আইটা 1 থেকে 4-এ যেতে পারবে, এই ইটা 4 থেকে 1-এ আসতে পারবে। তার মানে এইখানেই তাদের বিন্যাস হবে। এদের বিন্যাস কিন্তু এদের এই যে এই সকল স্থানে হবে না। তার মানে আমরা বলতে পারি যে বিন্যাস কিন্তু এবার আলাদা আলাদা হইতেছে। যখনই বলবে আপেক্ষিক অবস্থানে পরিবর্তন হবে না, তার মানে হচ্ছে তারা বিন্যাসটা কিন্তু এবার আলাদা আলাদা করতেছে, শুধু নিজেদের মাঝে করতেছে। নিজেদের মাঝে যদি করে তাহলে প্রথমত স্বরবর্ণগুলো নিজেদের মাঝে বিন্যাস হবে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। আর এই ব্যঞ্জন বর্ণগুলা আছে 4টা কিন্তু আলাদা। এরা হচ্ছে আমার কত আবার 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে কি নিজেদের মাঝে বিন্যাস করে। এবার দেখো আমরা বলছিলাম কি, যখনই হচ্ছে অসম্পূর্ণ ঘটনা, এটা কিন্তু নিজেদের মাঝে আলাদা আলাদা বিন্যাস করলো। এখন আমরা মেইন শব্দটা পাবো কিভাবে, গুণ করে দিব, কারণ এই দুইটা হচ্ছে অসম্পূর্ণ ঘটনা। যখন স্বরবর্ণগুলো নিজেদের মাঝে বিন্যাস করছে তখনই কিন্তু ঘটনা সম্পূর্ণ হয় নাই। আবার ব্যঞ্জন বর্ণ যখন নিজেদের মাঝে বিন্যাস করছে তখনই কিন্তু সম্পূর্ণ হয় নাই। বা যখন দুইটাই বিন্যাস হয়েছে, তার মানে হচ্ছে দুইটা অসম্পূর্ণ ঘটনা যখন মাঝখানে গুণ হইল, তখন হচ্ছে কি আমার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো তাদের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে বিন্যাস সাধিত হইল। ক্লিয়ার? তাহলে যখনই বলবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো একত্রে না রেখে বিন্যাসটা, আচ্ছা একত্রে না রেখে বিন্যাসটা আমি আরো রিপিট করব একেবারে শেষের দিকে। আমরা একটা প্রবলেম করব, ওই প্রবলেমটা সলভ করার সময় আমরা একত্রে না রেখে বিন্যাসটা রিপিট করব। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আপেক্ষিক অবস্থানে পরিবর্তন করে না। যখন বলবে তখন আমরা আলাদা আলাদাভাবে বিন্যাস করব এবং আলাদা আলাদাভাবে বিন্যাস করে গুণ করে দেব। ওকে, তারপরে ওকে এরপর হচ্ছে আমরা পরে যাই, গেল হচ্ছে 5, এবার হচ্ছে 6। বলো স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে, বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখা যাবে না। ঠিক আছে, তাহলে এবার দেখো এই কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এই কোশ্চেন অ্যান্সার আমরা অলরেডি করে ফেলছি। এটা হচ্ছে কয় নাম্বারটা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর যে কোশ্চেনটা ছিল, যে স্বরবর্ণগুলো একত্রে না রেখে এবং স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে একই কথা। ক্লিয়ার? তাহলে স্বরবর্ণগুলো যখন আমরা একত্রে না রাখছি, এই কথাটার মানে কি, যে স্বরবর্ণ 4টাই পাশাপাশি না রেখে, তার মানে হচ্ছে এই 4টা জিনিস যে আছে, এই 4টা জিনিসের ভিতর যে কোনো 4টাই একত্রে রাখা যাবে না। মনে করো যে 3টা একত্রে আছে আর একটা আবার অন্য জায়গায় আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রবলেম নাই। ঠিক আছে, বাট দেখো আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, আমরা একটু কোশ্চেনের পার্থক্যটা ধরি। পার্থক্যটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। আবার দেখো স্বরবর্ণ যে কোনো দুইটি স্বরবর্ণ পাশাপাশি না রেখে বিন্যাস। এবার দেখো এই দুইটা কোশ্চেনের পার্থক্য দেখো। এখানে বলছে যে কোনো দুইটা তুমি পাশাপাশি রাখতে পারবে না, যে কোনো দুইটা। তার মানে হচ্ছে যদি এরকম হয়, এই দুইটা স্বরবর্ণ তুমি একসাথে রাখছো, তাহলেই আমার এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে বা ই আছে, ঠিক আছে, তারপরে এখানে অন্যান্য শব্দ আছে, তাহলেই আমার কি হবে, এটা একসেপ্টেড হবে না এটার জন্য। ঠিক আছে, এটা একসেপ্টেড হবে না, বাট এটার জন্য একসেপ্টেড হবে। এখানে বলছে স্বরবর্ণগুলোই পাশাপাশি রাখা যাবে না, মানে হচ্ছে 4টা যে স্বরবর্ণ আছে 4টাকে আমি পাশাপাশি রাখতে পারবো না। ঠিক আছে, বাট যদি 2টা পাশাপাশি থাকে তাহলে আমার কোনো প্রবলেম নাই, 3টা যদি পাশাপাশি থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই। তার মানে হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে এবং স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে একই কথা। তাহলে এটার অ্যান্সার কিন্তু আমরা অলরেডি করে ফেলছি।
সেটা হচ্ছে কিভাবে আমাদের 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস একত্রে রেখে যে বিন্যাসটা ছিল, তার মানে হচ্ছে কি 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, আমি একটু ছোট করে লিখি, 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, এটা আসলে আমাদের অ্যান্সার তখন। তাহলে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে আর স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে একই কথা, ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে আমরা এই কোশ্চেনটা যাব যে যে কোনো দুইটা স্বরবর্ণকে পাশাপাশি রাখতে পারবো না, অথবা যে কোনো দুইটা বস্তুকে, যে কোনো দুইটা জিনিসকে, দুইটা বালককে আমরা পাশাপাশি রাখতে পারবো না, তারপর গোল টেবিলে বসাবো, বিভিন্ন ধরনের থাকতে পারবে। তাহলে যখন এই কথাটা বলবে যে কোনো দুইটা জিনিস পাশাপাশি রাখা যাবে না, এটা একটু বুঝতে হবে। তাহলে এটার জন্য আমার যেটা করতে হবে, যাদেরকে পাশাপাশি রাখা যাবে না তারা বাদে যারা আছে তাদের আমরা আগে বসাবো। কি বললাম? যাদেরকে পাশাপাশি রাখা যাবে না তারা বাদে যারা আছে তাদের আগে বসাবো, তাহলে তাদের মাঝে একটা বাউন্ডারি তৈরি হবে। তাহলে দেখো আমার কাছে টোটাল আছে যে বর্ণগুলা ইন্টার 8, তাহলে এখানে আই ই এ আই, আর আমার যে স্বরবর্ণ যেগুলো আছে এন টি আর ডি, তার মানে আমাকে বলছে ব্যঞ্জন বর্ণগুলো, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখতে মানা। তাহলে স্বরবর্ণগুলোকে ওকে, দেখো স্বরবর্ণগুলোকে যদি আমি পাশাপাশি না রাখি, তাহলে তাহলে আমরা আগে ব্যঞ্জন বর্ণগুলোকে বসাবো, ক্লিয়ার? তাহলে আমরা যদি আগে ব্যঞ্জন বর্ণগুলোকে বসাই, তাহলে দেখো এই চারটা জিনিসকে আমি বসায় দিব, এই চারটা জিনিসকে বসাবো। তাহলে চারটা জিনিসকে যদি আমি বসাই, তার মানে কত উপায়ে? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে চারটা জিনিসের, চারটা আছে, চারটার ভিতরে যে কোনো একটা বসাইলাম, তারপরে তিনটা আছে, তিনটা থেকে একটা, দুইটা থেকে একটা, তারপরে একটা থেকে একটা, চারটা জিনিস বসাইলাম। এবার হচ্ছে দেখো আমার কাছে এখানে 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 আর এখানে, দেখো এই 5টা জায়গা আছে। এই 5টা জায়গার ভিতরে যদি আমি চারটা জিনিস বসাই, তাহলে কি এরা পাশাপাশি বসে? পাশাপাশি তো বসতে পারে না, কারণ তাদের ভিতর কি এখন দেওয়াল আছে। তাহলে আমার কাছে টোটাল জায়গা আছে 5টা, তার ভিতরে আমি বসাবো কয়টা জিনিস? 4টা। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5p4, তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5p4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যখনই বলবে যে যে কোনো দুইটা জিনিস পাশাপাশি না রেখে যাদেরকে পাশাপাশি রাখবো না তারা বাদে যারা আছে তাদের আমরা আগে বসাবো। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আর কিছুক্ষণ আছে। এবার দেখো 8 নম্বর টপিক। এরপর আমাদের কোশ্চেন হচ্ছে যে স্বরবর্ণগুলো অবস্থানে পরিবর্তন করবে না। স্বরবর্ণগুলো অবস্থানে পরিবর্তন করবে না, স্বরবর্ণগুলো পরিবর্তন করে না। তাহলে মনে রাখবা, যারা অবস্থানে পরিবর্তন করে না, মানে যাদের জায়গা ফিক্স, তাদেরকে আমরা হিসাবে থেকে বাইরে বের করে দিব। ভিন্ন সমাবেশের ক্ষেত্রে যখন আমার কোনো একটা জিনিসের জায়গা বা স্থান ফিক্স করে দিবে, যখন স্থান ফিক্স করে দিবে তখন আমাদের কাজ হচ্ছে কি তাদেরকে হিসাবের বাইরে আমার ফেলে দেওয়া। তাহলে দেখো আমার এখানে স্বরবর্ণগুলোকে অবস্থান পরিবর্তন করে না, মানে অবস্থান কিন্তু ফিক্সড করে দিছে। তাহলে চারটা জিনিসের অবস্থান ফিক্সড, তাহলে আমার চারটা জিনিসের বিন্যাস করব। তাহলে চারটা ব্যঞ্জন বর্ণের বিন্যাস করতে হবে। 4 ফ্যাক্টোরিয়াল, কি বললাম? যখনই বলবে কোনো কিছুর অবস্থান পরিবর্তন করা হবে না, তখনই তাদের জায়গা হচ্ছে ফিক্সড। তাহলে চারটা স্বরবর্ণকে ফিক্স করে দিলাম, তার মানে থাকে চারটা ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে কত? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ওকে, এরপর দেখো বলছে যে স্বরবর্ণগুলোকে যদি শুধু জোড় অবস্থানে রাখি, স্বরবর্ণগুলো জোড় অবস্থানে রাখলে, তাহলে দেখো আমার কাছে টোটাল জিনিস আছে কয়টা? 8টা জিনিস আছে। তাহলে 8টা জিনিস যদি আমার কাছে থাকে, তাহলে আমার কাছে 8টা স্থান আছে। 1 2, আচ্ছা আমরা আগে জোড় 1 2 3 4 2 4 6 8, এগুলো হচ্ছে আমার জোড় অবস্থান। স্বরবর্ণগুলোকে আমি জোড় অবস্থানে রাখবো, তার মানে হচ্ছে এই 2 4 6 এবং 8, এই চারটা জিনিস, চারটা জায়গার ভিতরে আমি কি বসাবো? যে স্বরবর্ণগুলোকে বসাবো।
তাহলে চারটা জায়গায় স্বরবর্ণগুলোকে যদি বসাই তার মানে কত হয় 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল উপায়। এবার দেখো আমার কাছে এই মাঝখানে যে জায়গাগুলো আছে, এই মাঝখানে যে চারটা জায়গা, এই চারটা জায়গায় আমরা কি ব্যঞ্জন বর্ণকে বসাবো। তাহলে ব্যঞ্জন বর্ণকে আমরা বসাবো কত উপায়ে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তার মানে স্বরবর্ণকে বসাইলাম প্রথমে, যেহেতু স্বরবর্ণের উপর শর্ত আরোপ করছে, তারপরে ব্যঞ্জন বর্ণকে বসাইলাম। এবার এই দুইটা হচ্ছে কি অসম্পূর্ণ ঘটনা। আমরা জানি অসম্পূর্ণ ঘটনাগুলোর মাঝখানে কি হয় গুণ, তার মানে হচ্ছে আমি গুণ করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি আমার অ্যান্সার। ওকে, এবার হচ্ছে এরপরে যে আমাদের যে প্রবলেমগুলো 10 থেকে শুরু করে একেবারে লাস্টের যে প্রবলেমটা, এগুলো সবগুলো হচ্ছে ইন্টার রিলেটেড। মানে হচ্ছে 10, 11, 12, 13, 14 যেগুলোই করবো 10 থেকে 14 নম্বর অ্যান্সার পাওয়ার জন্য 10 থেকে করতে হবে। ক্লিয়ার? তো এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু আমরা একটু ভালো করে দেখব। ওকে, প্রথমত আমাকে বললো যে শেষে ডি রাখবো, শেষে ডি রেখে বিন্যাস। তার মানে দেখো শেষের যে ডিটা রাখলাম, তার মানে কি শেষে কি ডিটার অবস্থান ফিক্স করে দিল না? শেষে ডি এর অবস্থান কিন্তু ফিক্স করে দিছে। তাহলে আমরা জানি যেটার অবস্থান ফিক্স থাকে, যার অবস্থান ফিক্স থাকে সে কিন্তু হচ্ছে কি হিসাবের বাহিরে। তাহলে আমার কাছে টোটাল জিনিস ছিল 8টা, তার ভিতর ডি হিসাবের বাহিরে। তাহলে আমার কাছে আর কয়টা আছে? 7টা জিনিস। তার মানে এই 7টা জিনিসকে আমরা কতভাবে বের করব? 7 ফ্যাক্টোরিয়াল। শেষ হয়নি কিন্তু, কারণ আমার কাছে একই রকম আবার দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আই। তার মানে হচ্ছে কত 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে যখন আমরা একটা জিনিসকে ফিক্স করব তখন হচ্ছে সেটাকে হিসাবের বাইরে। তাহলে অনুরূপভাবে আমরা একটা প্রশ্ন করি, যদি বলে শুরুতে আই রেখে বিন্যাস। শুরুতে আই এই কথাটার মানে কি? যে শুরুতে তুমি একটা আইকে ফিক্স করে দিবা, তাহলে একটা আই হিসাবের বাহিরে। তাহলে আমার কাছে টোটাল জিনিস আছে 7টা। এবার দেখো তো ভাগ দেওয়ার মতো কিছু আছে? নাই কিন্তু, কারণ এখন আমার কাছে কিন্তু কেবলমাত্র আই আছে একটাই। তার মানে হচ্ছে যে 7টা জিনিস আছে, 7টা জিনিসে কি পরস্পর পৃথক পৃথক। তার মানে হচ্ছে যখন আমি শুরুতে আই রাখলাম, একটা আইকে হিসাবের বাইরে আছে 7টা জিনিস, তার মানে হচ্ছে কি 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, এরপরে 12 নম্বর। এবারে দুইটা একসাথে বলবো যে শুরুতে আই এবং শেষে ডি রেখে বিন্যাস। এবার দেখো শুরুতে আই এবং শেষে ডি রেখে বিন্যাস। তার মানে দেখো একটু কমেন্ট করে তো, ক্লিয়ার নাকি সবাই? দেখো শুরুতে আই এবং শেষে ডি রেখে বিন্যাস। তাহলে এবার দেখো আমার কিন্তু দুইটা জিনিসের অবস্থান ফিক্সড হয়ে গেছে, শুরুতে আই এবং শেষে ডি। আমি একটু এবং আর অথবা এই জিনিসটা একটু বুঝাইতাম আমাদের। এবং অথবা দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমাদের বিন্যাস সমাবেশ এবং সম্ভাবনার জন্য। আমরা যে একটা ভেন চিত্র আঁকি, তাহলে মনে করো এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে আমাকে যদি বলে এ এবং বি, তার মানে হচ্ছে কি এ এবং বি দুইজনের মাঝখানে কিন্তু থাকতে হবে। তার মানে এ এবং বি, তার মানে হচ্ছে কিন্তু এই এতটুকু অংশ এ এবং বি, মানে এর মাঝেও আছে বি এর মাঝেও আছে, মানে এর অংশ থাকতে হবে বি এর অংশ থাকতে হবে। তার মানে হচ্ছে যখনই বলবে হচ্ছে বি এবং, তার মানে হচ্ছে আমার চাইছে হচ্ছে ইন্টারসেকশন। ক্লিয়ার? বাট যদি বলে অথবা অথবা এই কথাটার মানে হচ্ছে যে এ হলেও চলবে বি হলেও চলবে। তার মানে হচ্ছে কি আমার কি কি হইতে পারে? দেখো এই যে এ পোর্শনটা, এই এ পোর্শনটা এটা হইতে পারে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি একটা এ নিলাম অথবার জন্য, আমি এ পোর্শনটা নিব। তারপরে যদি এই বি পোর্শনটা থাকে, বি পোর্শনে কিছু থাকে তাহলে আমার হবে। তার মানে হচ্ছে বি থাকলেও হবে, দুইটা অংশ। এবার দেখো তো আমি যদি এ নিলাম এতটুকু থাকলে হবে, বি নিলাম এতটুকু থাকলে হবে। এই মাঝখানে অংশটা কিন্তু আমি দুইবার নিয়ে নিছি না? মাঝখানে অংশ আমার যখন বলবে অথবা, আমার অ্যান্সার কিন্তু এতটুকু। এ এবং বি এই দুইটার বৃত্তের মাঝেই বিন্দুটা পড়লে হলো। তার মানে হচ্ছে মাঝখানে অংশটা যদি দুইবার নিয়ে নিছি, তার মানে হচ্ছে আমার কি করতে হবে? এই মাঝখানের অংশটাকে আমার বাদ দিতে হবে না?
তার মানে হচ্ছে কি আমরা বোঝাই যাচ্ছে যখন বলবে অথবা তখন আমার চাইছে হচ্ছে ইউনিয়ন সেট। ওকে, তার মানে এই দুইটা জিনিস আমার খেয়াল করতে হবে ভিন্ন সমাবেশ এবং সম্ভাবনার ক্ষেত্রে। যখনই বলবে এবং তখন মানে হচ্ছে ইন্টারসেকশন, আর যখনই বলবে অথবা তার মানে হচ্ছে ইউনিয়ন সেট। ওকে, এখন আমাকে বলছে এবং, তার মানে হচ্ছে কি শুরুতে ডি, শেষে ডি থাকতে হবে, শুরুতে আই থাকতে হবে। তাহলে দুইটার অবস্থান ফিক্স করে দিছে না? তার মানে দেখো দুইটা জিনিস বাদ হয়ে যাবে, তার মানে কয়টা জিনিস থাকবে? ছয়টা। ছয়টা জিনিস কত? 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারি আমরা। ক্লিয়ার? তাহলে এই আমার হইলো। তাহলে আমরা শেষে ডি রেখে বিন্যাস হয় 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, শুরুতে আই 7 ফ্যাক্টোরিয়াল, শুরুতে আই এবং শেষে ডি, এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার হচ্ছে আমাদের লাস্ট দুইটা। আচ্ছা ওকে, তখন ওয়াইফাই প্রবলেমে বাকি অংশটা আমরা দেখতে পাইনি লাইভে, যেটা আমি বাকিটা এখন তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এই পর্যন্ত দেখছিলাম তখন যে শেষে ডি থাকে 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, শুরুতে আই থাকে 7 ফ্যাক্টোরিয়াল এবং শুরুতে আই এবং শেষে ডি থাকে 6 ফ্যাক্টোরিয়াল। এবং আমরা বেঞ্চিক্টর থেকে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যদি বলে যে এবং, তাহলে এই কথাটার মানে হচ্ছে ইন্টারসেকশন, যদি বল অথবা কথাটা মানে হচ্ছে ইউনিয়ন। তাহলে আমরা এবং শেষ করলাম। তো আমাদের 13 নম্বর কোশ্চেন হচ্ছে শুরুতে আই অথবা শেষে ডি থাকে, এরকম কয়টা আছে? তাহলে শুরুতে আই অথবা শেষে ডি থাকে, তাহলে এই কথাটা মানে কি? দেখো অথবা বলছে না, তাহলে ইন্টারসেকশন সরি ইউনিয়ন। তাহলে আমরা ইউনিয়নের মান জানি কি? পি অফ এ, পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে দেখো শুরুতে আই কত? 7 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে নিলাম হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে কি শেষে ডি হচ্ছে কত? 7 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এবং শেষে বিয়োগ করে দিতে হবে কোনটা? তাদের কমন অংশ কোনটা? এবং। তাহলে এবং হচ্ছে কত? 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এই 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে 6 ফ্যাক্টোরিয়ালটা মাইনাস করে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এই পর্যন্ত যদি বলে যে একটা বর্ণ দিয়ে শুরুতে আই অথবা শেষে ডি থাকে এরকম কয়টা ভাবে, তখন এই অথবা অঙ্কটা যদি করতে হয় তাহলে আমাদের কিন্তু এখান থেকে ধরে ধরে আসতে হবে। তাহলে এই কোশ্চেনতে ঘাবড়ানোর কিছু নাই। অথবা বলছে তার মানে এ বি এগুলো বের করে নিতে হবে, দেন হচ্ছে আমরা এইভাবে যাবো, ডিরেক্ট করতে পারবো না। তাহলে এবং আমাদের যে লাস্ট যে কোশ্চেনটা, এখন যদি আমাকে বলে যে শুরুতে আই অথবা শেষে ডি থাকবে না, এরকম কয়টা জিনিস আছে? বলছে শুরুতে আই থাকবে না অথবা শেষে ডি থাকবে না, এরকম কয়টা জিনিস আছে। তাহলে আমরা এটা কিভাবে বের করব? তাহলে আমরা যেহেতু শুরুতে আই অথবা শেষে ডি থাকে, কয়টা বের করতে পারছি, মানে কয়টা থাকে না সেটাও বের করতে পারবো। কিভাবে? আমাদের যে টোটাল যে বিন্যাস ছিল 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে এইটা বাদ দিলে আমার কি আনসার হয়ে যায়? তাহলে শুরুতে ডি অথবা শেষে ডি, শুরুতে আই অথবা শেষে ডি হচ্ছে এটা অ্যান্সার। তাহলে শুরুতে আই অথবা শেষে ডি থাকে না, এটা অ্যান্সার হবে। টোটাল বিন্যাস মাইনাস হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এবার কমেন্ট সেকশনে এক ভাইয়ের একটা কোশ্চেন ছিল, এই হচ্ছে আমাদের, তোমরা যদি এই 1 থেকে 14 পর্যন্ত দেখতে পারো আশা করি শব্দ গঠন নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, এবার হচ্ছে এক ভাইয়ের কোশ্চেন করছিল যে একটি বিন্যাসটা একটু বুঝাইতে। তাহলে আমরা একটা কোশ্চেন যদি দেখি, যে আমাকে কোশ্চেনটা আমি তোমাদের করতে দিতাম যদি লাইভে থাকতাম। তাহলে এই কোশ্চেনটা দেখো, এ বি সি ডি এক্স ওয়াই, এই 6 জন আছে, 6 জন বালক আছে। এই বালকের ভিতর এক্স এবং ওয়াই দুইজন হচ্ছে মনে করো বেস্ট ফ্রেন্ড। তাহলে এখন তারা একটা মিটিং করবে, এই মিটিংটা তারা একটা গোল টেবিলের ভিতর করবে। কোশ্চেন হচ্ছে যদি এই গোল টেবিলে যখন তারা মিটিং করে, সেখানে এক্স আর ওয়াই কে একত্রে রাখতে হবে, কারণ তারা বেস্ট ফ্রেন্ড। কতভাবে আমি গোল টেবিলে বসাতে পারবো? ক্লিয়ার? কোশ্চেনটা কি তাহলে? এই 6 জনকে গোল টেবিলে কতভাবে বসানো যাবে যেখানে এক্স ওয়াই একত্রে থাকে।
ওকে, দেখো যারা পুরো ক্লাসটা করছে তারা অবশ্যই কোশ্চেনটা অ্যান্সারটা দিতে পারবা। ওকে, তারপর আমি অ্যান্সারটা দিয়ে দিই। তাহলে দেখো এখানে বলছে গোল টেবিলে বসাইতে, তাহলে আমি কি বলছিলাম, যখনই বলবে যে এক করতে বসাও, যাদেরকে এক করতে বসাও তারা হচ্ছে একটা বস্তায় রাখবো। তাহলে এক্স আর ওয়াই দুই বন্ধুকে একটা বস্তায় রাখলাম। তার মানে হচ্ছে আমার কাছে কয়টা জিনিস আছে, 1 2 3 4 5। তার মানে হচ্ছে আমার 5টা জিনিসকে গোল টেবিলে আমরা কতভাবে বসাইতে পারি, 5 - 1 ফ্যাক্টরিয়াল উপায়ে। ক্লিয়ার? এবার হচ্ছে দেখো আবার কি বলছিলাম, যারা একত্রে থাকে বস্তার ভিতরে থাকে তাদের বিন্যাস যে গুণ, তার মানে এই এক্স আর ওয়াই তাদের বিন্যাস কত, 2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে তোমরা হচ্ছে আগের লাইভ ক্লাসটা তো সেভই আছে, যারা দেখতে পাচ্ছ না ওইটা অবশ্যই দেখবা, এবং আমাদের তোমাদের ফ্রেন্ডদের আরো এনকারেজ করবো আমাদের এখানে আসার জন্য। আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো তোমাদের বেস্টটা দেওয়ার জন্য। ধন্যবাদ।